research proposal, there are two parts of research proposal. One is academic or conceptual part, another is administrative part. So we'll be giving more emphasis on the academic part. If you want to carry out one research, first you identify the title of the research. Then whenever you fix the title, then you have to go to review of literature to find out the knowledge gap. What already discovered by past researcher and what could not be discovered. That is your research objective. So you will discover something new so that you can add some new knowledge to the research arena. That is the beauty of the research. So first of all, we need to know what is research proposal. Research proposal is an action plan on problem identification, objective setting, scope identification, selection of study methods, data collection, analysis and presentation of the data. And it is an outline of the entire research process. তাহলে আমি যখন টাইটেল ঠিক করলাম তাহলে আমাকে রিভিউ অফ লিটারেচার ওই টপিকে যদি আমি পড়ি তাহলে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হবে, কনসেপ্ট ডেভেলপ হবে, যে তখন আপনি ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি লিখতে পারবেন। সাবস্টেন্সিয়াল রিভিউ অফ লিটারেচার পড়লে তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড কি লিখবেন, যে এই গবেষণাটা কেন আমি করব তার পটভূমিটা কি, ব্যাকগ্রাউন্ড। আপনি এক প্যারা দেড় প্যারায় পটভূমি দিলেন, তারপরে আপনি নেক্সট প্যারা দিলেন হলো স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, অর্থাৎ অনেক কিছু বললেন, তাহলে জিস্ট পয়েন্টে যে কি প্রবলেম এই ফিল্ডে, মানে ফিল্ডের প্রবলেম মানে হলো প্রবলেম স্টেটমেন্ট মানে হলো কোনটা আবিষ্কার হয় নাই, নলেজ গ্যাপ। নলেজ গ্যাপটাই এখানে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম আকারে, যে এই ফিল্ডে এই প্রবলেম মানে এটা আনএক্সপ্লোরড, তাই না? তাহলে ব্যাকগ্রাউন্ড যে এই কাহিনী হচ্ছে এখানে, কিন্তু এই জিনিসটা বের হয়নি, এটা হলো প্রবলেম আইডেন্টিফিকেশন। Whenever you will write the problem, identify the problem and state the problem, then your problem statement will generate the research question in your mind. And research question, you have to write the research question, why, what, how. In this way, question, research question. This research question will be your objective of the study. তাহলে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড স্টাডি করব, রিভিউ অফ লিটারেচার, দেন প্রবলেম স্টেটমেন্ট করব, দেন রিসার্চ কোশ্চেন, দেন অবজেক্টিভ। আর ইন্ট্রোডাকশন যে লিখবেন, ইন্ট্রোডাকশন বা ব্যাকগ্রাউন্ড, লাস্টের প্যারায় হবে রিজনস বিহাইন্ড টেকিং দিস রিসার্চ, অর্থাৎ এই ফিল্ডে এই বিষয় আবিষ্কার হয়েছে কিন্তু এইটা হয় নাই, এই জন্যেই এটা জানার জন্যে এই গবেষণাটা নেওয়া হয়েছে। ঠিক আছে? এই যে কি বলছে রিসার্চ প্রপোজালের ভিতরে, হোয়াট ইজ দ্য প্রবলেম অ্যান্ড নলেজ গ্যাপ। রিসার্চ মানে কি? রিসার্চ মানে হলো রিসার্চ, অর্থাৎ পুনঃ অনুসন্ধান করা, সার্চ ফর ট্রুথ, অর্থাৎ research is a never-ending process. That does not mean that একটা রিসার্চ পেলাম আর সব শেষ। রিসার্চ অলওয়েজ রিসার্চ করতেই হবে। Through research, one research, you solve one problem, then another problem will come up, then again research, solve the problem, then again and again problem come, solve. This way we research, because the context of 60s and 70s and the present context are not same. So development always contextual. Now if you see the development field, what is the present context of medication? চিকিৎসার বর্তমান কনটেক্সটটা কি? আপনি 60-70-এ যেভাবে চিকিৎসা করছেন, ওই নারী দেখে আর ইয়া দেখে
হবে ওগুলো দিয়ে? কোয়াক ডাক্তাররা যেগুলো করছে, এখন লেটেস্ট টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনি গল ব্লাডার পেট কেটে বের করতেন, এখন আসছে হলো কি ল্যাপ্রোস্কোপি। হ্যাঁ, ল্যাপ্রোস্কোপি। এরপরে ল্যাপ্রোস্কোপির ভিতরেও আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আরো উন্নত মানের কি। তাহলে আপনি যদি পুরান গবেষণা নিয়ে থাকেন তাহলে তো হবে না। এখন এটারও সুবিধা অসুবিধা আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। হার্টের অপারেশন আগে একরকম ছিল, এখন অনেক আধুনিক, ঠিক আছে? দিস আর দ্য রিসার্চ, যে নলেজ জ্ঞান। কারণ আপনি যদি গবেষণা করে যদি জাতিকে কোনো নতুন জ্ঞান না দিতে পারেন, তাহলে ওই গবেষণার কোনো ভ্যালু নাই। এই জন্য আপনাকে প্রচুর পড়তে হবে, লিটারেচার রিভিউ করতে হবে। এখন আমরা বাংলাদেশে কয়টা রিসার্চ বই পড়ি আমরা, আর কয়টা রিসার্চ বই পড়ার অ্যাক্সেস আছে? নাই। কিন্তু যখন মালয়েশিয়ার ইউনিভার্সিটিতে পড়বেন, ওখানে আমাদের ওই লাইব্রেরিটা হলো এমন লাইব্রেরিতে যা বই আছে তার চেয়েও ইন্টারনেটে অ্যাক্সেস আছে, পাসওয়ার্ড আপনি দিয়ে সারা ওয়ার্ল্ডে ওই ফিল্ডে কি গবেষণা আছে, ইউ উইল গেট ওয়ার্ল্ড ওয়াইড ইনফরমেশন। আর এখানে 8-10টা বই পড়ে ওইটার উপরে আপনি পাবেন। দেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ রিসার্চ প্রপোজাল ইজ জাস্টিফিকেশন অফ দ্য স্টাডি। তারপরে স্টাডি উইল বি কোথায় গবেষণা করবে, কার থেকে কি গবেষণা তথ্য নেবেন, যে হোয়াট টাইপ অফ ডাটা উইল বি কালেক্টেড ফ্রম হোম, কার কাছ থেকে কি তথ্য নেবেন, দ্যাট শুড বি রিটেন ইন ইউর প্রপোজাল। হোয়াট উইল বি দ্য সোর্স অফ ডাটা, আইদার প্রাইমারি অর সেকেন্ডারি, হোয়াট উইল বি দ্য টাইম ফ্রেম অফ দ্য স্টাডি, এটা কি অনাদিকাল চলবে, না 3 বছর, না 2 বছর, না 1 বছর, না 6 মাস, ইউ হ্যাভ টু রাইট ইট ডাউন। অ্যান্ড স্যাম্পলিং মেথড অ্যান্ড স্যাম্পল সাইজ, যেটা আমরা আলোচনা করেছি, স্যাম্পলিং ভেরি ইম্পর্টেন্ট ফর সেভিং টাইম, মানি, এনার্জি, এভরিথিং, তাই না? এখন স্যাম্পলিং টেকনিক বা স্যাম্পল সাইজ কোন ক্ষেত্রে? সেটা হলো প্রবাবিলিটি স্টাডি, স্ট্যাটিস্টিক্যাল স্টাডি। যদি কোয়ান্টিটেটিভ স্টাডি হয়, নো নিড টু কনসিডার দ্য স্যাম্পলিং মেথড, তখন অন্য মেথড, এই স্যাম্পলিংয়ে অন্য, যে আপনি কি কোয়ালিটেটিভ মেথড অ্যাপ্লাই করবেন সেগুলো ডিসক্রাইব করতে হবে, যে আপনি কি এফজিডি করবেন, না কেস স্টাডি করবেন, না রিসোর্স ম্যাপিং করবেন, বেস্ট অন ইউর স্টাডি অবজেক্টিভ। What will be the techniques of data collection? There are many techniques and tools to collect data. Questionnaire, personal interview, FGD checklist. There are many ways to collect data. You have to write it down. আপনি যা করবেন তাই লিখবেন। এখন যদি আপনি র্যান্ডমাইজেশন না করে যদি বলেন এই 30 participants were randomly selected from rice holidays, তাহলে তো আপনি তো র্যান্ডমাইজেশন করেন না, আপনি নিছেন পারপোসে 30% বা 300টা ফ্যামিলি আছে, 30 জন নিছেন। এটা আপনি বলতে হবে, যেটা সত্য সেটাই বলবেন, নাহলে তো মিসলিড করবে, যে পারপোসিভলি 30 জন নেওয়া হয়েছে এবং স্ক্যাটারডলি নেওয়া হয়েছে, নট র্যান্ডমাইজেশন। আচ্ছা, তারপরে হলো আপনার হলো তারপরে কি ডাটা কালেকশন করার পরে ডাটাটাকে প্রসেস, কোডিং, ডিকোডিং, হ্যাঁ, তারপরে সর্টিং, হ্যাঁ, তারপরে অ্যানালাইজ অ্যান্ড দেন প্রেজেন্টেশন। অ্যানালাইজ কি, আপনি কীভাবে অ্যানালাইসিস করবেন, ইউ হ্যাভ টু বি রাইট স্পেসিফিক। আপনি যদি বলেন যে ডাটা উইল বি প্রসেসড অ্যান্ড অ্যানালাইসিস বাই এক্সেল অর ক্যালকুলেটর অর এসপিএসএস, নো, এটা তো একটা ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিস। আপনাকে বলতে হবে কোন ক্ষেত্রে, যে ফর এক্সাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করবেন, কেন করবেন, কোন কারণে, কার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করা দরকার। আপনি যদি রিলেশনশিপ দেখতে চান, যে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস, যে ডায়াবেটিস মেলাইটাইসের সাথে বা ওবেসিটির সাথে বা হাইপারটেনশনের সাথে কি কি ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড, সেটা বের করলে, অ্যাসোসিয়েশন বের করতে হলে যদি এটা নন নিউমেরিক্যাল ফেভার হয়, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে কাই স্কোয়ার টেস্ট। আর এটা যদি আপনার নিউমেরিক্যাল হয়, এফ টেস্ট বা টি টেস্ট না এফ টেস্ট,
তখন আপনাকে করতে হবে হলো কোরিলেশন কোএফিশিয়েন্ট দিয়ে কোরিলেশনটা আর এর মান স্মল আর কোরিলেশন দিয়ে বুঝতে হবে যে হ্যাঁ এর সাথে আর রিলেশনশিপ আছে। তাহলে আপনাকে বলতে হবে এই ফ্যাক্টরের সাথে সোসিওইকোনমিক ফ্যাক্টরের সাথে আমি হাইপারটেনশনের বা ডায়াবেটিসের সম্পর্ক করবো কোরিলেশন দিয়ে, কোরিলেশন কোএফিশিয়েন্ট দিয়ে। এবং রিগ্রেশন মডেল যদি দেন যে কোরিলেশন কি বলে, কতটুকু সম্পর্ক, মানে অ্যাসোসিয়েশন পজিটিভ অর নেগেটিভ, হাইলি কোরিলেশন আর লো কোঅপারেটিভ, জানেন যে 0.1 থেকে +1, তাই না? যে 0.5 এর নিচে হলে লেস কোরিলেশন, এর উপরে গেলে হাই কোরিলেশন, আবার পজিটিভ নেগেটিভ আছে, তাই না? আর যদি মনে করেন যে নন নিউমেরিক্যাল হয় টি টেস্টে 30 জন নিয়ে, সেখানে তো আপনার দিতে হবে আই স্কোয়ার টেস্ট অ্যাসোসিয়েশন। স্পেসিফিক্যালি বলতে হবেন কোনটার জন্য কোন অ্যানালাইসিস, তারপরে মেশিন কোনটা ইউজ করছেন, স্টাটা না এসপিএসএস সার্চ, সেটা তো ভিন্ন জিনিস। দেন কাম টু দ্য বলবেন প্রেজেন্টেশন রিপোর্টে কীভাবে এই ডাটাগুলো রেজাল্টগুলো প্রেজেন্ট করতেছেন, আইদার গ্রাফিক্যাল অর টেবুলার, দুটো ওই তো প্রেজেন্ট করি না, যে কোনটা আপনি টেবুলার প্রেজেন্টেশন দিচ্ছেন, কোনটা গ্রাফিক্যাল, ইউ হ্যাভ টু রাইট ইট ডাউন। এটাকেই বলা হলো প্রসেসিং এবং অ্যানালাইসিস। অ্যানালাইসিস মানে এই না যে ডাটা ওয়ার কালেক্টেড, প্রসেস অ্যান্ড দেন অ্যানালাইজড বাই ম্যানুয়ালি ক্যালকুলেটর অর এসপিএসএস, নট লাইক দ্যাট। আচ্ছা, এখন আসলে হলো যে এই আউটলাইন অফ রিসার্চ প্রপোজাল, যে প্রথমে যে টাইটেলটা আপনি করতেছেন, টাইটেলটার আকার কত হবে। এখানে আমরা বলি 14টা শব্দ, স্মল ইজ বিউটি। এখন কোনো কোনো স্টাডি এমন ডিমান্ড করে 2-3 লাইন টাইটেল লিখতে হয়, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আপনি টাইটেল যত ছোট হবে, যত স্পেসিফিক হবে তত। এই জন্য বলা হয়েছে যে টাইটেল শুড বি কনসাইজ, স্পেসিফিক, মিনিংফুল অ্যান্ড ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, not more than 14 words. These are not Bible, but it is the standard. They most accurately represent the objective and scope of the study. অর্থাৎ টাইটেলটা দেখেই বলতে পারবো যে এই জিনিসটা জানতে চায়, এবং স্কোপ হবে এই, তার পরিধি হবে হলো এইটার মধ্যে ঘুরে এসে, এর বাইরে না। স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম অ্যান্ড দ্য কনটেক্সট, এটা তো আমি বলেছি যে সাবস্টেন্সিয়াল রিভিউ অফ লিটারেচারের মাধ্যমে আপনাকে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিতে হবে 1-1.5 পৃষ্ঠায়। দেন আপনাকে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম মানেই হলো যে ইন্ট্রোডাকশন, ইন্ডিকেশন অফ দ্য আনএক্সপ্লোরড ক্যারেক্টার অফ দ্য ইস্যু অর নলেজ, এটা স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম। দেন রিজনস ফর আন্ডারটেকিং, লাস্টে লিখবেন যে এই কারণে, মানে প্রথম প্যারা ব্যাকগ্রাউন্ড পটভূমি, তারপর স্টেটমেন্ট অফ দ্য নলেজ গ্যাপকে ডিসক্রাইব করবেন, স্পেসিফিক জায়গায় হিট করবেন। দেন লাস্টে বলবেন যে এই জিনিসগুলো আবিষ্কার হয়েছে, এটা হয় না, এইটার জন্যই আমি এই গবেষণাটা নিয়েছি। এটা হলো ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের ব্যাকগ্রাউন্ড, 2 পৃষ্ঠা বা 4 পৃষ্ঠা। দেন আছে হলো যে আপনার হলো অবজেক্টিভ, প্রবলেম স্টেটমেন্টই তো রিসার্চ কোশ্চেনটাই তো আপনার অবজেক্টিভ, তখন আপনি অবজেক্টিভ সেটিং করলেন। হাইপোথেসিস যদি থাকে, আপনি যদি মনে করেন হাইপোথেসিস দরকার, ইউ হ্যাভ টু প্রুভ ইউর হাইপোথেসিস স্ট্যাটিস্টিক্যালি, ইউ হ্যাভ টু প্রুভ। বুঝতে পারছেন? ওটার ফর্মুলা আছে, হাইপোথেসিস টেস্টে বিভিন্ন ফর্মুলা আছে। পৃথিবীতে 95% রিসার্চই প্রবলেম বেসড, মানে অবজেক্টিভ বেস। প্রবলেম মানেই তো অবজেক্টিভ। আর 5% বা 3% রিসার্চ হলো হাইপোথেসিস দেয়। হাইপোথেসিস আবার বিভিন্ন ধরনের আছে, 8-9 রকমের। সিঙ্গেল হাইপোথেসিস, ডাবল হাইপোথেসিস, হ্যাঁ, 4টা হাইপোথেসিস ধরে একসাথে, জটিল, কমপ্লেক্স। আবার কন্টেন্ট বেসড যারা সমাজবিজ্ঞানী, তারা আবার কন্টেন্ট বেসড হাইপোথেসিসকে প্রুভ করে, কন্টেন্ট অ্যানালাইসিস করে। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারা ম্যাথমেটিক্যালি আর স্ট্যাটিস্টিক্যালি প্রুভ করে। আচ্ছা, এখন হলো জাস্টিফিকেশন। এই যে ওখানে আপনি দিলেন রিজনস বিহাইন্ড ফর টেকিং দ্য, আর এখন আসতেছে জাস্টিফিকেশন আলাদা দিতে হবে। যদি জাস্টিফিকেশন না দিতে পারেন, অথরিটি আপনাকে এই রিসার্চ অ্যাপ্রুভ করবে না। এটা বার্ড অথরিটি কানে কানে কথা বলেই পাস করে নিয়ে গবেষণা করা যায়। কিন্তু যখন ডনর বা ডেভেলপমেন্ট পার্টনার অফার করবে পেপারে, ওটা তো কানে কানে কথা বলা দরকার নেই। ইউ হ্যাভ টু গিভ দ্য প্রপার জাস্টিফিকেশন সো দ্যাট দে ক্যান কনভিন্স। ইউ হ্যাভ টু রাইট কনভিন্সিং জাস্টিফিকেশন অফ দ্য স্টাডি।
so that you can get fund. এখানে কি রিলেভেন্স অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য স্টাডি, এই স্টাডিটা কতটা বর্তমান কনটেক্সটের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং রিলেভেন্সি মানে হলো, রিলেভেন্সি বাংলা কি প্রাসঙ্গিকতা, যে বর্তমান প্রেক্ষাপটে এই গবেষণার প্রাসঙ্গিকতা কি এবং গুরুত্বটা কি, বুঝতে পারছেন, এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ দ্য ফাইন্ডিংস, আপনি যে গবেষণা করে যে ফাইন্ডিংস পাবেন সেটা কতটা কার কাজে লাগে, ঠিক আছে, এটাই হলো এখানে। স্কোপ অফ দ্য স্টাডি হলো অবজেক্টিভ ওয়াইজ স্কোপ, যে আপনার অবজেক্টিভ 1, 2, 3 ইউ হ্যাভ টু রাইট ইন ফার্স্ট কলাম। সেকেন্ড কলাম হলো ইম্পর্টেন্ট ইন্ডিকেটার্স অফ ইস্যু, যে কি কি ইন্ডিকেটার এই তিনটা অবজেক্টিভে অ্যাচিভ করতে কি কি ইন্ডিকেটর লাগবে। দেন ইউ হ্যাভ টু রাইট মেজারমেন্ট টেকনিক্স থার্ড কলামে, যে এই যে ইন্ডিকেটার এগুলোকে অ্যাচিভ করতে হলে কি ধরনের মেজারমেন্ট টেকনিক আমার অ্যাপ্লাই করলে আমি এই এই ইন্ডিকেটারগুলো আমি মেজার করতে পারবো, যেটা বললাম যে হাইপোথিসিস হলে ওইরকমভাবে, বা যদি কোরিলেশন কোএফিশিয়েন্ট লাগে, রিগ্রেশন মডেল লাগে, এগুলোই আর কি কীভাবে আপনি আনবেন, ঠিক আছে, মেজারমেন্ট টেকনিকটা আপনাকে বলতে হবে। দেন ইউ হ্যাভ টু রাইট দ্য ইম্পর্টেন্ট ভেরিয়েবলস, যে অবজেক্টিভ 1-কে অ্যাচিভ করতে কি কি ভেরিয়েবল, কি কি প্যারামিটার আপনি দেখবেন, সেকেন্ড অবজেক্টিভ কি কি প্যারামিটার আপনি দেখবেন, ওই ভেরিয়েবলগুলো দিতে হবে। তাহলে কি হবে, আপনার প্রশ্নটা তৈরি করার সুবিধা হবে। ভেরিয়েবল দিলেন 4টা, তখন ওই 4টার উপর প্রশ্ন, সেকেন্ড অবজেক্টিভের ভেরিয়েবল 5টা, ওই 5টাই প্রশ্ন, কোশ্চেনিয়ার তৈরি করবেন, তাই না? এটা আমরা একটা এই রিসার্চ প্রপোজাল ম্যাট্রিক্স, এটা হলো অবজেক্টিভ ওয়াইজ ম্যাট্রিক্স, অবজেক্টিভ 1, দেন ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অর ইস্যু। ইম্পর্টেন্ট ইন্ডিকেটর কেন বলা হচ্ছে, এটা হলো মেজারেবল, মানে ম্যাথমেটিক্যালি স্ট্যাটিস্টিক্যালি মেজারেবল ইন্ডিকেটরস। আর যেটা ইম্পর্টেন্ট ইস্যু, ইস্যু হলো ফ্যাক্টস অ্যান্ড ফিগারের কথা বলছি না, ফ্যাকচুয়াল, এই জন্য ইস্যু বলা হয়। আর দেন মেজারমেন্ট টেকনিক্স, দেন ইম্পর্টেন্ট ভেরিয়েবলস, কি কি আপনি তথ্য নেবেন, কোন কোন বিষয় জানবেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ রিসার্চ প্রপোজাল ইজ ম্যাথোডোলজি, ইট শুড বি রাইট ইন সিস্টেমেটিক্যালি। এখানে অ্যানালাইসিস, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যানালাইসিস দিতে হয়। ফার্স্ট হলো, এটার মেইন মেসেজ হলো যে আপনাকে বলতে হবে স্টাডি লোকেশন। ফার্স্ট ইয়ে হলো কি স্টাডি লোকেশন। সেকেন্ড হলো স্যাম্পলিং টেকনিক, যদি এটা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস হয়, কোয়ালিটেটিভ হলে আর স্যাম্পলিং টেকনিক দরকার নেই। দেন আপনার আস্তে আস্তে হলো মেথড অফ ডাটা কালেকশন। আর ফোর্থ স্টেপ হলো ডাটা প্রসেস, অ্যানালাইসিস অ্যান্ড প্রেজেন্টেশন। এই 4টা স্টেপ করা হয়, আর যদি কোয়ালিটেটিভ হয় একটা স্টেপ বাড়ে। এখানেই ওইভাবে আপনাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। In the meanwhile, I have presented or discussed about the academic or conceptual part. Now come to the administrative part. Research proposal, not that only conceptual part, both administrative and concept. The administrative come to the budget, যে আপনি একটা গবেষণা কত টাকা লাগবে, এবং এটা টাকা মানে যে আপনি 10 লাখ 25 লাখ 60 লাখ দিয়ে দিলেন তা না। ইউ হ্যাভ টু গিভ দ্য ব্রেকডাউন, কোন অ্যাকশনের জন্য কোন কত টাকা লাগবে। দেন কাম টু দ্য ওয়ার্ক প্ল্যান, যে কোন মাসে কি কাজ করবেন। যদি এটা আপনি জানুয়ারি থেকে ডিসেম্বর 1 বছর, জানুয়ারিতে কি কি ফান্ড, সো দ্যাট উই ক্যান মনিটর অ্যান্ড ইভালুয়েশন। দেন কাম টু দ্য, যদি ডোনর হয় তাহলে তো সে ইভালুয়েট করবে যে কোনটা কখন করবে, সেটা মনিটর করবে যে এই মাসে এটা করার কথা করছে কিনা, বা 3 মাসে এই করছে, প্রগ্রেস রিপোর্ট দিতে হবে যে আমি তথ্য সংগ্রহ ছিল এবং তথ্য সংগ্রহ এবং ডাটা অ্যানালাইসিস, টেবুলেশন, টেবল ডিজাইন, টেবুলেশন, তাহলে ফার্স্ট কোয়ার্টারের টাকা পেলে 4 ভাগ করে দেয়, তাই না? মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন, যে তুমি রাইটটাকে আসো কিনা, নাহলে এক গবেষণা 5 বছর ভরা চলতেছে, 5 বছর পরে যখন বই বের হবে ওই বইয়ের কোনো দাম নাই ওই তথ্যে, কারণ তথ্য অলরেডি চেঞ্জ। এই জন্য সব এভরিথিং শুড বি টাইম ফ্রেম। দেন ওয়ার্ক প্ল্যানটা কীভাবে দিতে হয়, ওয়ার্ক প্ল্যানটা দিতে হয় গ্যান্ট
গ্যান্ট চার্টের মাধ্যমে আপনি কখন কোনটা করবেন সেটা করবেন। দেন হলো যে ফর্মুলেটিং রিসার্চ প্রবলেম, এই রিসার্চ প্রসেসটা যদি আমি বলি তাহলে ফর্মুলেটিং রিসার্চ প্রবলেম এটা হলো কি ডিসাইডিং স্টেজ, অর্থাৎ টপিক ঠিক করে প্রবলেমটা আগে আইডেন্টিফাই করে থ্রো লিটারেচার রিভিউ, যে প্রবলেমটা কি তুমি এই গবেষণা কেন করবা সেটাই হলো ডিসাইডিং স্টেজ। দেন কাম টু দ্য প্ল্যানিং স্টেজ, যখন ডিসাইড হয়ে গেল যে আমি এটা করবো তখন কনসেপচুয়ালাইজেশন অ্যান্ড ফর্মুলেশন অফ রিসার্চ ডিজাইন। হোয়াট অ্যাবাউট দ্য স্যাম্পল ডিজাইন অ্যান্ড রিসার্চ ডিজাইন? রিসার্চ ডিজাইন কি আর স্যাম্পল ডিজাইনটা কি? স্যাম্পল ডিজাইন হলো যে স্যাম্পল, যে আপনার পপুলেশন থেকে ফর্মুলা সেট করে স্যাম্পল, কত স্যাম্পল নেবেন, কোথায় থেকে নেবেন, কার কাছ থেকে নেবেন, দিস আর দ্য স্যাম্পল ডিজাইন। আপনি ওখানে লিখবেন মানে আপনার পপুলেশন কি, কয় ধরনের পপুলেশন, কীভাবে মেথড অফ ডাটা কালেকশন ইত্যাদি ইত্যাদি। এটা হলো যে রিসার্চ ডিজাইন, এভরিথিং শুড বি রিটেন ফার্স্ট প্যারা, এক প্যারার মধ্যে। স্যাম্পল ডিজাইন, স্যাম্পল রিলেটেড কথাবার্তা। আর রিসার্চ ডিজাইন হলো এ টু জেড, অর্থাৎ রিসার্চটা কীভাবে শুরু করবেন, কীভাবে শেষ করবেন, এটার একটা ডেসক্রিপশন এই হাফ পেজে আপনাকে দিতে হয়। ওয়ান রিসার্চ ডিজাইন অ্যান্ড স্যাম্পল ডিজাইনের মধ্যে পার্থক্য এই যে কনসেপচুয়ালাইজেশন অ্যান্ড ফর্মুলেশন অফ রিসার্চ ডিজাইন, যে আপনি এই রিসার্চটা করবেন অমুক জায়গাকার এই 3টা গ্রাম, তমুক জায়গাকার 3টা গ্রাম, সেন্সাস করব, তারপরে ওখান থেকে আমি স্যাম্পলিং করে প্রোডাক্টিভিটি অ্যানালাইসিস করব, কীভাবে করব, এভরিথিং এ টু জেড ইউ হ্যাভ টু রাইট ইট ডাউন। দেন কনস্ট্রাক্টিং অ্যান ইনস্ট্রুমেন্ট ফর ডাটা কালেকশন, then selecting a sample, then preparation of a research proposal. Research proposal তৈরি করতে হবে। রিসার্চ প্রপোজাল যখন তৈরি হয়ে যাবে মানে পুরা রিসার্চ ডিজাইন আমার মাথার মধ্যে চলে এলো, কিভাবে কি করব এ টু জেড প্ল্যানিং হয়ে গেল রিসার্চ ডিজাইন, তখন আমি অ্যাকশনে যে কন্ডাক্টিং স্টেজে যাব। কি ফার্স্ট হলো যে আমার সব রিসার্চ ডিজাইন আমার করা আছে, কোথায় কি করব না করব, কি করব না করবো, এভরিথিং should be written. Then collection of data, তখন আমি চলে যাব হলো ইমপ্লিমেন্টেশনে, যে তথ্য সংগ্রহে চলে যাব। তথ্য সংগ্রহ করে প্রসেসিং এবং অ্যানালাইসিস করব। এই পর্যন্তই হলো রিসার্চ প্রপোজালের পার্ট, ইনক্লুডিং আপনার রিসার্চ ডিজাইনে থাকবে হলো বাজেট, ওয়ার্ক প্ল্যান, এভরিথিং শুড বি দেয়ার। অ্যাপার্ট ফ্রম আপনার প্ল্যানিংটা থাকবে, কখন কি করবেন, কীভাবে কি স্টেপ ফলো করবেন, এভরিথিং শুড বি রিটেন রিসার্চ ডিজাইন আর ইমপ্লিমেন্ট। তারপরে ফাইনালি হলো রাইটিং রিপোর্ট। এটা তো আর একটা ক্লাস। আমার তো প্রিপারেশন রিসার্চ প্রপোজাল, দেন যখন আমার তথ্য সংগ্রহ শেষ, ডাটা অ্যানালিসিস শেষ, তখন আমি শুরু করবো হলো রাইটিং রিসার্চ রিপোর্ট, চ্যাপ্টার ডিজাইন, চ্যাপ্টার ওয়াইজ রাইটার সেটিং, তাই না, কোন চ্যাপ্টারে কোন ইয়াতে কী দেব। So thank you very much for your patience. If you have any question, then you can ask me.